আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের যে সিলেবাস, সেখান থেকে বাংলা বিষয়ের যে পদ্মা অর্থাৎ বাংলা সাহিত্য পাঠের যে পদ্মা কবিতাটি, সেটি তোমাদের আমি মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তোমরা একটু মনোযোগী হবে, হ্যাঁ। আর বাংলা যদিও তোমরা বইয়ে পড়ো, গুরুত্বহীনভাবে ক্লাস করো, গুরুত্বহীনভাবে পড়াশোনা করো, কিন্তু এটা খুবই একটি আনন্দের এবং খুবই উপভোগের বিষয়। কিন্তু সেটা যদি ওভাবে নেওয়া যায়, অর্থাৎ সাহিত্য রস তুমি যদি অর্জন করতে চাও, সাহিত্য রস তুমি যদি পেতে চাও, অবশ্যই বাংলাকে মনোযোগ দিয়ে, অর্থাৎ তোমার আত্মার যে পরিশুদ্ধির, আত্মাকে তোমার সুন্দর করার যে একটা বিষয়, সেটা হচ্ছে কি আমাদের বাংলা সাহিত্য। কারণ যেহেতু আমাদের জীবনের গভীরতা, জীবনের সৌন্দর্য, জীবনের সৃজনশীলতার সাথে সাহিত্য জড়িয়ে আছে, সেজন্য আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, এই জন্য বাংলা সাহিত্য সেভাবে আমাদের হৃদয়কে কি করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, হৃদয়কে প্রফুল্ল করতে হবে বাংলা সাহিত্যের মাধ্যমে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল সবাইকে। বাংলা ক্লাসে সকলকে শুভেচ্ছা। এই যে দেখো কৃষ্ণচূড়া, তাই না? ফাল্গুনের সেই কৃষ্ণচূড়ার ফুল। আজকের যে পাঠ পরিচিতি বিষয় বাংলা প্রথম পত্র, পদ্ম, একাদশ শ্রেণী। সেই কবিতাটির নাম, পদ্মটির নাম হচ্ছে পদ্মা। অর্থাৎ আমাদের যে পদ্মা নদী, বাংলাদেশের যে সর্ববৃহৎ করাল গ্রাস প্রমত্তা নদী, কবির ভাষায় প্রমত্তা নদী, অর্থাৎ আমাদের সেই পদ্মা সেতুর কথা তোমরা মনে করলেই বুঝতে পারো যে পদ্মা নদী কত বড় এবং কত বৃহৎ নদী। এবং যখন বর্ষাকাল আসে, পদ্মার ভাঙনে যে মানুষের যে হাহাকার, কষ্ট, সেইগুলা আমাদেরকে মনে করিয়ে দিয়ে যে পদ্মা কি, তার বৈশিষ্ট্য কি, তাই না? লিখেছেন ফররুখ আহমদ। অনেক সময় তোমরা এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করবে, ফররুখ আহমেদ নয়, অনেকেই ভুল করে বলো অথবা শোনো, অথবা এটা অভ্যাস হয়ে গেছে মানুষের। ফররুখ আহমদ, আহম্মদও নয়, অর্থাৎ ডাবল ম, অর্থাৎ ম ফলা উচ্চারণ করে অনেকেই সংযুক্ত ধ্বনিতে, অর্থাৎ দ্বিত্ব করে, মকে দ্বিত্ব করে আহম্মদ, কিন্তু আসলে নয়, ফররুখ আহমদ। হ্যাঁ, মনে রাখবে, আহমেদও নয়, আহম্মদও নয়, কি আহমদ, ফররুখ আহমদ কবির নাম। হ্যাঁ, মনে রাখবে। এই যে দেখো চিত্রে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমাদের যে পদ্মা অর্থাৎ সেই সর্বনাশা প্রমত্তা পদ্মার যে চিত্র, সেটা তোমাদের এখানে নিয়ে আসলাম, যে যাতে করে তোমরা দেখতে পারো প্রমত্তা পদ্মা। হ্যাঁ, এই যে নৌকা মাঝখানে, পদ্মার পাড়ের মানুষ সাধারণত মালয় শ্রেণীর মানুষ, অর্থাৎ তাদের জীবিকা নির্বাহ হয় নৌকা অথবা মৎস্যজীবী, তাই না? তারা এরকমই থাকে। তোমরা জানো পদ্মা নদীর মাঝি উপন্যাস লেখা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, পদ্মা নদীর মাঝি উপন্যাস। আর আমরা দেখি অদ্বৈত মল্ল বর্মন, অর্থাৎ আরেকজন লেখক, অসাধারণ কথাশিল্পী অদ্বৈত মল্ল বর্মনের তিতাস একটি নদীর নাম, অর্থাৎ নদীকে নিয়ে লেখা অনেক উপন্যাস, গল্প, কবিতা। কারণ এটা নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, আর সেজন্য নদী শুধু বাংলা সাহিত্যেই নয়, সারা বিশ্ব সাহিত্যেই আমরা দেখতে পাই নদী। এবং এই নদীটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানব সভ্যতার, অর্থাৎ আধুনিক মানব সভ্যতা বলো, প্রাচীন মানব সভ্যতা বলো, নদী যেদিকে গেছে মানুষের জীবনের গতিও সেদিকে গেছে, সভ্যতার গতিও সেদিকে প্রবাহিত হয়েছে। হ্যাঁ, এই জন্যই নদী একটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। পদ্মা আজকের পাঠ, ফররুখ আহমদ। তোমরা এই পাঠে যে বিষয়গুলা জানতে পারবে, শিখতে পারবে, কবি পরিচিতি, তারপর কবিতার যে মূল বক্তব্য, কবিতায় কি বলা হয়েছে, নামকরণ কেন করা হয়েছে, কবিতাটি ব্যাখ্যা করতে পারবে।
এই যে দেখো চিত্রটি দেখতে পাচ্ছ, ফরুক আহমদ আমাদের কবি, তার কবি পরিচিতি আলোচনা এখানে। ফরুক আহমদের কবি পরিচিতি দেখো, তিনি 1918 সালে 10ই জুন মাগুরা জেলা মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন। মাজাইল গ্রাম মনে রাখবে, তিনি 1918 সালে অর্থাৎ ফরুক আহমদ 1918 সালে 10ই জুন মাগুরা জেলার মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ফরুক আহমদ, আমি বারবার বলছি আহমেদ অথবা আহম্মদ এরকম কিছু করবে না, হ্যাঁ, ফরুক আহমদ তিনি 1918 সালে জন্মগ্রহণ করেন মাগুরা জেলায়, হ্যাঁ, মাজাইল গ্রামে, গুরুত্বপূর্ণ এই মাজাইল গ্রাম। এরপরে তার পিতা হচ্ছে সৈয়দ হাতেম আলী, মাতা রৌশন আক্তার। তার পিতার নাম সৈয়দ হাতেম আলী এবং মাতার নাম রৌশন আক্তার। তিনি 1974 সালে 19শে অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন। মনে রাখবে 1974 সালে তার মৃত্যু আর 1918 সালে তার জন্ম। তিনি পেশায় কর্মজীবনে অর্থাৎ তার বহু বিচিত্র পেশা অবলম্বন করেছেন, তবে শেষ পর্যন্ত দীর্ঘকাল ধরে চাকরিতে নিয়োজিত ছিলেন। তিনি ঢাকা বেতারের স্টাফ রাইটার ছিলেন। মনে রাখবে কোন বেতার? ঢাকা বেতারের স্টাফ রাইটার। হ্যাঁ, এটা হচ্ছে তার সর্বশেষ যে চাকরি জীবন, স্টাফ রাইটার হিসেবে ঢাকা বেতারের তিনি কর্মরত ছিলেন। সাহিত্য প্রতিভা ছিল তার অসাধারণ। 40-এর দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফরুক আহমদের প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি 1944 সালে প্রকাশিত হয়েছিল। তার বিখ্যাত কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি, আমরা পড়েছিলাম সাত সাগরের মাঝির পাঞ্জেরি কবিতাটি, তোমরা হয়তোবা এটা নাম শুনেছ অনেকেই, যে আর কত দেরি পাঞ্জেরি, অর্থাৎ মানুষের জীবনের অর্থাৎ মুসলিম জাগরণের কবি বলা হয় ফরুক আহমদকে। তোমরা মনে রাখবে মুসলিম রেনেসাসের কবি বলা হয় ফরুক আহমদকে। অর্থাৎ তিনি মুসলমান যে অশিক্ষা, আধুনিকতা, অর্থাৎ এই বিষয়গুলো তাদের যে এতটাই অভাব ছিল, সেই মুসলিম অনাধুনিক এবং অশিক্ষিত অজ্ঞ মুসলিমকে তিনি জাগ্রত করতে চেয়েছিলেন, জাগরণ তৈরি করতে চেয়েছিলেন এবং জাগ্রত করেছিলেন। আর সেই জাগ্রত হওয়ার যে একজন নেতৃত্ব দিবে, সেই লোকটাকে পাঞ্জেরি অর্থাৎ রেনেসাস যুগের তৈরি করবে, সেরকম একজন ব্যক্তি, সেরকম অনেকেই আছে, তোমরা জানো কাজী মোতাহার হোসেন, তারপর আমরা দেখি এই যে এখানে ফরুক আহমদ, তারপর আহসান হাবিব, অনেকেই আছেন যারা আমাদের মুসলিম জাগরণের কবি হিসেবে তাদেরকে আমরা নেতৃত্ব দিতে দেখি। মোতাহার হোসেন তালুকদার, এরকম ভাবে অনেকেই, মোতাহার হোসেন চৌধুরী, মোতাহের হোসেন, এরা, হ্যাঁ, নুরুল ইসলাম, এরকম ছিল। তারপর তিনি সাত সাগরের মাঝে তার সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ অর্থাৎ তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 1944 সালে প্রকাশিত হয়েছিল। তিনি আরো অনেক কাব্যনাট্য, কাহিনী কাব্য তিনি রচনা করেছেন। সাত সাগরের মাঝিটাই মনে রাখবে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তিনি ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবন এবং বিশ্বাসী কবির কবিতায় প্রধান প্রকাশ ঘটে। এই যে ইসলামী আদর্শ, জীবন ব্যবস্থা অর্থাৎ জীবনবোধ, আমরা কবিতায় দেখি ইসলামী আদর্শ এবং জীবনবোধের প্রভাব তার কবিতায় বেশি। মনে রাখবে তিনি তার এছাড়াও যে কাব্যগ্রন্থগুলা লিখেছেন, গ্রন্থগুলা লিখেছেন, সিরাজাম মুনিরা, সাত সাগরের মাঝির পরেও তিনি যে কাব্যগ্রন্থগুলো আমরা দেখি পাওয়া যায়, সিরাজাম মুনিরা, কাব্যনাট্য নৌফেল ও হাতেম, বিখ্যাত কাব্যনাট্য নৌফেল ও হাতেম, এবং সনেট সংকলন করেছেন তিনি, মুহূর্তের কবিতা তার সনেট সংকলন। তার কাহিনী কাব্য হচ্ছে হাতেম তাই, আমরা অনেকেই নাম শুনেছি হাতেম তাইর, যে একজন হাতেম তাই ছিল অর্থাৎ দাতা, তিনি ছিলেন কি ইসলামের এক সেবক হাতেম তাই, সেটাও কাহিনী কাব্য হিসেবে তিনি তুলে ধরেছেন মানুষের ভিতর। তিনি ছোটদের জন্য বেশ কিছু ছড়া ও কবিতাও লিখেছেন। এই হচ্ছে কবি পরিচিতি এবং তার পরিচয় পর্ব। এছাড়াও তিনি যে পুরস্কারগুলা, স্বীকৃতিগুলা পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, 21শে পদক, অনেক কিছু তিনি পেয়েছেন।
এই কবিতার যে মূল বক্তব্য একটু দেখো, গুরুত্ব দিয়ে আমি বলছি, কারণ আমরা জানি আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং নদীর পলি পরে এই সমভূমি সৃষ্টি হয়েছে। আর সেই ছড়িয়ে থাকা অসংখ্য নদ নদী, এসবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ নদী হচ্ছে আমাদের পদ্মা নদী, তাই না? এই পদ্মা কবিতার এই নদীর দুই রূপ প্রকাশিত হয়েছে, দুটি রূপ, অর্থাৎ পদ্মা কবিতার যে রূপ, পদ্মা নদীর যে দুটি রূপ আছে, একটি হচ্ছে আমরা দেখি ভয়ঙ্কর প্রমত্ত রূপ, অর্থাৎ যে ভয়ঙ্কর রূপ দিয়ে মানুষকে ভয় দেখায়, তার চোখ রাঙানি দিয়ে মানুষকে ভয় দেখায়, মানুষের জীবনের যে সন্ধিক্ষণ অর্থাৎ মৃত্যু এবং জীবনের যে সন্ধিক্ষণ সেই বিষয়টাকে, অর্থাৎ ভয়ঙ্কর প্রমত্ত রূপ একটা। আর অন্যদিকে হচ্ছে বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতায় হৃদ্য দুরন্ত জলদস্যুদের মনেও যে ভয়ের সঞ্চার হয় এই পদ্মা নদী দিয়ে। অর্থাৎ এই পদ্মা নদীতে যখন আমরা জানি আমাদের অতি প্রাচীন কাল থেকে এদেশে অনেক বিদেশিরা এসেছে, সে এসে তারা বিভিন্ন সময় নদীতে এসেছে, তখন তো রাস্তা ছিল না, ব্রিজ ছিল না, প্লেন ছিল না আমাদের এই অঞ্চলে আসার মতো। একমাত্র অববাহিকা হচ্ছে নদী, একমাত্র মাধ্যম হচ্ছে নদী। আর তারা নদী দিয়ে আসতো এবং জলদস্যু মানে জলের এই যে নৌকা দিয়ে এসে তারা ডাকাতি করতো, এক ধরনের দস্যুপনা ছিল তাদের ভিতর। তারা মানুষের লুণ্ঠন করে নিয়ে যেত, মানুষের ধন সম্পদ, নারীদেরকে লুণ্ঠন অর্থাৎ নারীদেরকে জোরপূর্বক ভাবে তারা ধরে নিয়ে যেত, অর্থাৎ দস্যুপনা করতো। এই বিষয়গুলা যখন তারা করত, পদ্মা নদীতে যখন আসতো সেই জলদস্যুরা, সেই পর্তুগিজরা, সেই ডাচরা, সেই হায়নারা, তখন তারা পদ্মা নদীতে এসে ভয় পেয়ে যেত ভয়ঙ্কর রূপ দেখে। এই বিষয়টা এখানে তুলে এনেছে যে জলদস্যুদের মনেও ভয়ের সঞ্চার করতো এক সময়। অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত, অর্থাৎ একদিকে যেরকম এরকম ভয়ের সঞ্চার করেছে মানুষের মনে, জলদস্যুদের মনে, অন্যদিকে যে দ্বিতীয় রূপটি হচ্ছে যে এদেশের যে পলি অর্থাৎ নদী অববাহিকায় মানুষ পলি মাটিতে যে শস্য ফলাতো, অর্থাৎ কোনো কিছু দেখবে ফেলে দিলেই আমাদের এদেশের এই মাটি এতটাই উর্বর, বাংলাদেশ এই জন্যই সুজলা সুফলা শস্য শ্যামলা কবি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে এদেশের মাটি এতটাই উর্বর যে কোনো কিছু ফেলে দিলেই, যত্ন না নিলেও কি হয়ে যায়, ফল ফসল উৎপাদনে ভরপুর হয়ে যায়। সেই বিষয়টা অর্থাৎ পলিতে, এই পলিতে দুপারের উর্বর ভূমিতে মানুষের যে জীবিকা নির্বাহ হয়, মানুষ যে তার জীবন বাঁচিয়ে রাখার মতো জীবিকা অর্জন করতে পারে, সেই জীবনদায়িনী সবুজের সমারোহের কথা উল্লেখ করেছেন এই কবিতায় ফররুখ আহমদ। আবার এই পদ্মা এই বর্ষাকালে যত জলস্রোতে স্ফীত হয়ে ভাসিয়ে এনে মানুষের সাজানো এবং সংসার সাজানো বাগান এবং এমনকি জীবন পর্যন্ত ভাসিয়ে নিয়ে যায়। এই পদ্মার যে ভয়ঙ্কর রূপ, এই পদ্মাকে ঘিরে অনেক স্বপ্ন যেমন সত্যি হয়, সার্থক হয়, অনেক কৃষকের, অনেক জেলের, ঠিক এই পদ্মাকে ঘিরেও অনেক জেলে কৃষকের স্বপ্ন কি হয়ে যায়, পদ্মার অতল গভীরে বিলীন হয়ে যায়। এই দুটি রূপ, ধ্বংস এবং প্রাণের স্পন্দন জেগে ওঠাকে ঘিরেই এই পদ্মা কবিতাটি ফররুখ আহমদ রচনা করেন। অর্থাৎ কল্যাণময়ী, একদিকে কল্যাণময়ী, আরেকদিকে কি ধ্বংস, এই দুটি রূপ। আমরা যদি কবিতাটি পাঠের মাধ্যমে বিশ্লেষণ করতে যাই, প্রথমে দেখো কবিতা পাঠ তোমরা অবশ্য স্পষ্ট করে দেখতে পাচ্ছ না, কারণ লাইটিং এর একটু স্বল্পতা আছে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি পড়ছি, হ্যাঁ, কবিতাটি আবৃত্তির মাধ্যমে তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পদ্মা, ফররুখ আহমদ। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে দেয় সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ, তোমার এই তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর। দেখো এই যে এই কবিতার 4টি লাইনে, এই প্যারাটিতে আমরা যে বিষয়গুলো পেয়েছি, ঘূর্ণি একটি শব্দ পেয়েছি, অনেক ঘূর্ণিতে। ঘূর্ণি মানে হচ্ছে জল বা বায়ুর প্রচন্ড আবর্তন, অর্থাৎ ঢেউয়ের ফলে যে ঘূর্ণি তৈরি হয়, সেই আবর্তনকে বুঝিয়েছে যে অনেক ঘূর্ণিতে ঘুরে।
পেয়ে ঢের সমুদ্রের সাথে, অর্থাৎ সমুদ্রের যেরকম উত্তাল, সমুদ্রের যেরকম ঢেউ, পদ্মা নদীতে গেলেও, মাছ নদীতে গেলেও, গভীর নদীতে গেলেও এরকমই মনে হয় মানুষের কাছে, যে এই যে ঘূর্ণি পেয়েছি, জলের যে আবর্তন, প্রচন্ড স্রোত। তারপর বলছে সমুদ্রের স্বাদ পেয়েছে, এখানে সমুদ্রের অভিজ্ঞতা পাওয়া যায়। আর বলছে এই যে প্রচুর খেপেছে, খেপেছে তোমাকে দেখে জলদস্যু, ওই যে একটু আগে বললাম, জলদস্যুরাও কি হয়ে গেছে, কেঁপে গেছে, অর্থাৎ ভয় পেয়ে গেছে, তাদের ভিতরে ভয় তৈরি হয়ে গেছে এই পদ্মার করাল স্রোত এবং ঢেউয়ে, ঘূর্ণিতে। আর বলছে দুরন্ত হারমাদ, হারমাদ হচ্ছে একজন জলদস্যু, তৎকালীন পর্তুগিজ জলদস্যু হারমাদ, মনে রাখবে। আর সেই দস্যু নদী জলপথে ডাকাতি করতে আসতো, আর পর্তুগিজ জলদস্যুরা, তাই না? তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর। আর এই ঢেউ, অর্থাৎ তরঙ্গ মানে কি, ঢেউ, মনে রাখবে, তরঙ্গ মানে ঢেউ। এই ঢেউয়ে তোমার, তার হৃদয়ের ভিতর, তার হৃদয়, তার চোখ ফ্যাকাশে হয়ে গেছে, অন্য বর্ণের হয়েছে, অর্থাৎ সাদাটে হলুদ হলুদ বর্ণের তৈরি হয়েছে, অর্থাৎ হারমাদের চোখ, জলদস্যুদের চোখ ভয়ে। এই বিষয়টা এখানে বুঝাইছে, অর্থাৎ কার ভয়ে? পদ্মার ভয়ে, পদ্মার স্রোত, ঘূর্ণির ভয়ে। এভাবে সুন্দর করে উপমাগুলা, কথাগুলা লিখবে, মনে থাকবে। অর্থাৎ পদ্মার ভয়ঙ্কর প্রমত্ত রূপ দেখে জলদস্যুদের মনে যে ভয়ের সঞ্চার হয়, যে অশান্ত জলদস্যু, বহু সমুদ্র ঘুরে বেড়ানো অভিজ্ঞতার সমৃদ্ধ, তাদের বুকে এক রকমের কাঁপন সৃষ্টি করেছে এই পদ্মা। অর্থাৎ বড় বড় আটলান্টিক, প্রশান্ত মহাসাগরে যারা পাড়ি দেয়, সেই জলদস্যুরা যখন পদ্মা নদীতে এসে পড়েছে, তাদের ভিতরে এক ধরনের ভয় সঞ্চার করেছে এই পদ্মা, এত উত্তাল, এত তাদের ভিতরে ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এই বিষয়টা এখানে বোঝা যাচ্ছে এই 4টি লাইনে। বইটা তোমাদের হাতে আছে, অবশ্যই খেয়াল করবে। বইয়ে গুরুত্বপূর্ণ, বই সবসময় খেয়াল রাখতে। স্যার মিথ্যা বলে না সত্য বলে, এগুলোও তো মনে রাখতে হয়, তাই না? এগুলো তো দেখতে হয়, এই জন্য বই হাতে রাখবে, বইয়ে খেয়াল করবে। এবার পরবর্তী 4টি লাইন দেখো। সংগ্রামী মানুষ, দ্বিতীয় প্যারা। সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায়ে লাঙল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর। উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল, জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। অর্থাৎ আমরা যে সংগ্রামী মানুষ কারা, পদ্মার দুই পারে যারা বসবাস করে, তারা কি সংগ্রামী? কারণ যখন পদ্মা বর্ষা আসে, তখন তাদের কি সেই বর্ষার সাথে তাদের জীবনের যে সংগ্রাম, অর্থাৎ বেঁচে থাকার সংগ্রাম, নদী, ঘর, বাড়ি, জীবনকেও ভাসিয়ে নিয়ে যায়, মানুষ ভাসিয়ে নিয়ে যায়, বৃদ্ধ শিশুকেও কি করে না, ক্ষমা করে না, সব ভাসিয়ে নিয়ে যায়। সেটাই বলছে, এই সংগ্রাম করে করে তাদের জীবন চলে। আর সেখানে তারা কি করে, যখন পদ্মার দুপারের পলি জমে, সেখানে কি চালায়, লাঙল চালায়। লাঙল, কঠোর পরিশ্রম করে তারা অর্থাৎ ফসল, শস্য দানা ফলায় প্রচুর পরিমাণে। পদ্মাও তাদের দুহাত ভরে দেয়, তাই না? শস্য দেয়, ফসল দেয়। আর এই জন্যই প্রচুর ফসল ফলায় তারা। আর জীবনের দ্বন্দ্বে সংশয় নির্ভীক, তাই না? তারা কি থাকে, নির্ভীক, সবুজের সমারোহে জীবন পেয়েছে সম্বল। অর্থাৎ এই পদ্মাই তাদের কি দেয়, জীবন দেয়, তাদের খাবার দেয়, তাদের আহার জোটায়। এই বিষয়টা, অর্থাৎ একদিকে লাঙল চালিয়ে তারা ফসল ফলায় এবং তারা বেঁচে থাকে, নির্ভীক, নির্ভয়ে বেঁচে থাকে। আবার যখন বর্ষা আসে, তাদের ভিতর কি হয়, ভয়ঙ্কর ভয় সৃষ্টি হয়। এখানে উর্বর শব্দটি তোমরা জানো, উৎপাদন শক্তি বিশিষ্ট উর্বর বোঝায়। তারপর ফলায়েছে মানে উৎপাদন করা হয়েছে, নিঃসংশয় মানে সন্দেহহীন, জওয়ান মানে শক্তিশালী, বলবান ব্যক্তি। এখানে যারা পদ্মাতে যারা কাজ করে, যারা শ্রমিক, বুড়ো বয়সেও তারা কি হয়, জওয়ান থাকে। তারা এই যে পদ্মার করাল গ্রাসের ভূমিতে ফসল ফলায়, তাদের বৃদ্ধ জওয়ান সবাই কি একই রকম শক্তিবান। সমারোহ মানে জাকজমন, সম্বল মানে পাতে অবলম্বন, তাদের জীবনের শেষ অবলম্বন। হ্যাঁ, পদ্মার এই দুই তীরে সংগ্রামী মানুষের লাঙল চালিয়ে কঠিন পরিশ্রম করে উর্বর পলি মাটিতে সোনার ফসল ফলায় শস্য পেয়েছে প্রচুর, তাই না? এই যে একটু আগে যেটা আমি বুঝিয়ে বললাম। আর জীবন মৃত্যু নিয়েও তারা পদ্মার তীরে বসবাস করে সাহসী মানুষদেরকে তারা জোয়ান, কবি জোয়ান বুঝিয়েছেন। এই যে বৃদ্ধ যারা, তাদেরকে জোয়ান বুঝিয়েছেন কবি, যুবক হিসেবে উপস্থাপন করেছেন, উপমা হিসেবে দিয়েছেন। কারণ কি, বৃদ্ধ বয়সেও তারা এই পদ্মার করাল ঘাস দেখেছে, তারা বেঁচে থাকার সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই জন্যই কবি বৃদ্ধদেরকেও
যুবক হিসেবে তুলনা করেছেন। এরপরে 4টি লাইন দেখো। বর্ষায় তোমার স্রোত গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারায়। অর্থাৎ এই যে বর্ষার স্রোত এসেছে, এই যে ফসল ফলিয়েছে, কৃষক এত কষ্ট করে পরিশ্রম করে, জোয়ানেরা, আর সেই সাজানো সুন্দর জীবন যখন বর্ষা আসে, সেই বর্ষা কি করে সেই সাজানো জীবন, সুন্দর জীবনকে ভাসিয়ে নিয়ে যায় সেই পদ্মা। আর বলছে যে জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। অর্থাৎ পদ্মার তীব্র গতি মানুষের জীবন প্রবাহের গতি, গতিহীন স্তব্ধতার বুকে এনে দেয় মুক্তির স্পন্দন। অর্থাৎ এই এক সময় বর্ষা আসে, আবার বর্ষা চলে যায়। বর্ষা যখন আসে তখন তাদের ভিতর যে কষ্ট, তাদের ভিতর যে সংগ্রাম, তাদের বেঁচে থাকার যে আকুতি, সেটা যেমন দেখা দেয়, অজস্র স্বপ্ন ভেসে যায়, তেমনি যখন বর্ষা চলে যায় তাদের ভিতর আশা জাগে জীবন। অর্থাৎ আবার তারা ফসল ফলাবে, আবার তারা বেঁচে থাকবে, আবার তাদের জীবনে নতুন স্বর্ণদ্বার খুলে যায়, অর্থাৎ নতুন জীবনের সন্ধান পায়। এইভাবেই তাদের জীবন চলতে থাকে যুগের পর যুগ। মানুষের ঘরবাড়ি অসংখ্য জীবন ভাসিয়ে নিয়ে গেলেও তাদের জীবনকে আবার নতুন রূপে আহ্বান জানায়। অর্থাৎ বর্ষা চলে গেলে আবার কি করে, তারা নতুন রূপে নিজেদেরকে তৈরি করে, নতুন ঘরবাড়ি, নতুন ফসল ফলায়। এই বিষয়টা বোঝানোর জন্যই কবি এভাবে সুতীব্র গতি এবং প্রদীপ্ত স্রোতধারার যে মৃতপ্রায় স্থবির জীবনে, জনজীবনে সঞ্চার করে মুক্তির স্বাদ নতুন করে আবার। এভাবেই চলতে থাকে জীবন দ্বারা সেই পদ্মার পারে মানুষের জীবন, তাই না? এই পুরো কবিতাটি কবি সুন্দর করে এভাবে বর্ণনা করেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো ছন্দ বিশ্লেষণ যদি আমরা দেখি, একটু ছন্দ বিশ্লেষণটা যদি দেখি, তাহলে তোমরা দেখতে পারবে এই পদ্মা কবিতাটি 18 মাত্রায় রচিত একটি সনেট। সনেটের রচয়িতাকে জানো? এই শিক্ষার্থী, তোমরা তো অনেকে আছো এখানে, এই সনেটের রচয়িতাকে বলতে পারবে? বলো তো সনেটের রচয়িতাকে। হ্যাঁ, সনেটের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, এটা মনে রাখবে, মাইকেল মধুসূদন দত্ত। সনেটের রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন। আমাদের বাংলা সনেট আর যারা এই যে বিশ্ব সাহিত্যের যে সনেট আছে, পেত্রাক, মনে রাখবে, বিশ্ব সাহিত্যের যে, অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে যে সনেট রচনা করেন, সাহিত্য যদি বলা হয় লিটারেচার, পেত্রাক। আর তুমি যখন বাংলা সাহিত্যের সনেট রচনাকারী মাইকেল মধুসূদন দত্ত, মনে রাখবে, মাইকেল মধুসূদন দত্ত। আর এখানে আমরা দেখছি যে ফররুখ আহমদও সনেট রচনা করেছেন, তাই না? এই জন্য তিনি কিন্তু আগে না, তিনি কি পরে। এই জন্য আমরা দেখি 18 মাত্রায় রচিত একটি সনেট, চতুর্দশ পদাবলী কবিতা। অর্থাৎ সনেট মানে হচ্ছে 14 লাইনে যে কবিতাটি লেখা হয়, যে পদ্যটি লেখা হয়, সেটি কি সনেট, চতুর্দশ পদাবলী কবিতা, চতুর্দশ পদী, তাই না? এই কবিতাটিও, পদ্মা কবিতাটিও কি সনেট, চতুর্দশ অর্থাৎ 14 লাইনে রচিত। মনে রাখবে 14 পংক্তি। হ্যাঁ, প্রতিটি পংক্তিতে 2টি পর্ব আছে এবং 10, আর এই পর্বের পংক্তির মাত্রা হয় 10 আর 8 মাত্রার। আর এই জন্য কবিতাটি 2টি ভাগে বিভক্ত হয়। প্রথম ভাগের নাম থাকে অষ্টক, 8টি লাইনে, পরের ভাগে থাকে ষষ্ঠক অর্থাৎ 6টি লাইন। এই জন্য প্রথম 8টি লাইন, পরের লাইন কয়টি? 6টি। মনে রাখবে, এখানে যদিও এটি 3 পংক্তিতে লেখা, এটি কি সনেট কবিতা, মনে রাখবে, এটি ফররুখ আহমদের সনেট।
দেখো তোমাদের অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আসে। এই যে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আসতে পারে সেখানে আছে, দেখো, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু, দুরন্ত হারমাত, তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর। আচ্ছা, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু বলতে কি বুঝিয়েছেন? অর্থাৎ এই যে পদ্মার যে ভয়ঙ্কর রূপ, সেই রূপ দেখে যে জলদস্যুরা সমুদ্র, তারপর আটলান্টিক প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এই দেশে এসে দস্যুপনা করত, ডাকাতি করত, লুণ্ঠন করত, তারাও পদ্মা নদীতে, ছোট্ট একটা নদী, সমুদ্র পাড়ি দেওয়া মানুষগুলাও কি হয়ে গেছে, এখানে এসে ভয় পেয়ে গেছে, এত দ্বারা এত স্রোত ছিল। এই জন্য এটা কবি বলেছেন যে কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ, এভাবে বুঝিয়ে লিখবে যে পদ্মার স্রোত, পদ্মার ঘূর্ণি এতটাই ভয়ঙ্কর, তাদের ভিতরে, তাদের হৃদয়েও কি কাঁপন ধরেছে। এরপরে আছে জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জোয়ান। এখানে এই জোয়ান বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এভাবে অনুধাবনে আসতে পারে। জোয়ান বলতে পদ্মার পারে যারা বসবাস করে, পদ্মার শ্রমিক, যারা লাঙল ফলিয়ে ফসল উৎপাদন করে, ভূমিতে লাঙল চিতিয়ে, তাদেরকে বোঝানো হয়েছে। কেননা তারা যেমন সংগ্রাম করে, বর্ষায় যেমন তাদের জীবন বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে, ঘর বাড়ি কী করে ভাসিয়ে নিয়ে যায়, তারা সেই বর্ষাকে যেমন সংগ্রাম করে, তেমনই তারা সেই সবুজের সমারোহেও কি, যখন ভূমি ফসল ফলায় সে সময় তারা কি সংগ্রাম করে শস্য সমারোহে ভরিয়ে তুলে কি সেই পদ্মার পার, সেটা বোঝানো হয়েছে জোয়ান বলতে। অর্থাৎ যখন সতেজ সুন্দর ফসল দেখা যায় সেটাকে জোয়ানের সাথে তুলনা করেছেন কবি। বর্ষায় তোমাদের স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অর্থাৎ তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান। এখানে কি, অর্থাৎ সেই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা, যে নতুন করে পদ্মার তীরে যে ফসল ফলানো হয়, কৃষকরা পরিশ্রম করে যে ফসল ফলায়, সেটা কি নিয়ে যায়, ঘর বাড়ি সহ মানুষের জীবন সহ ভাসিয়ে নিয়ে যায় পদ্মা, সেটা বোঝানো হয়েছে। সাজানো বাগান কি করে ভাসিয়ে নিয়ে যায়, অজস্র সম্ভার, জীবনের স্বপ্ন সব ভাসিয়ে নিয়ে যায় পদ্মা, এটা বোঝানো হয়েছে সাজানো বাগান ভাসিয়ে নিয়ে যায়। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, এটাও আসে, মুক্তির কিভাবে স্বর্ণদ্বার খুলে, হ্যাঁ, অর্থাৎ মুক্তির স্বর্ণদ্বার খুলে, অর্থাৎ নতুন জীবনের সঞ্চার হয় মানুষের জীবনে। কি, যখন বর্ষা চলে যায়, সেই পদ্মার পারে শ্রমজীবী মানুষের ভিতর, সংগ্রামী মানুষের ভিতর নতুন জীবনের কি হয়, সঞ্চার হয়, সে বিষয়টাই বোঝানোর জন্য কবি এখানে মুক্তির স্বর্ণদ্বার বুঝিয়েছেন। অর্থাৎ তোমরা নিজেরা নিজ ভাষায় অবস্থান করবে এবং নিরাপদে থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমার এই ক্লাস শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই কবিতার, তোমরা প্রশ্ন করতে পারো। হ্যাঁ, আমি তোমাদের এই 5 মিনিট কোনটা বোঝো নাই অথবা বোঝার থাকলে বলো। কারো কোনো সমস্যা আছে? আনমিউট করো। আকিব সরকার, সবুজ, তারপর সাইফুল ইসলাম, তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো। হ্যাঁ, কবিতাটা দেখো, কোনো কিছু না বোঝার অথবা বোঝনি, বোঝেছো সব? এই কথা শুনছো? কেউ কথা বলছো না? আমি তো নাম ধরেই বললাম যারা আছো। ওকে, বুঝতে পেরেছি, নীরবতাই সম্মতির লক্ষণ। তারপরে যদি কোনো কিছু বোঝার থাকে জিজ্ঞেস করতে পারো। শুনছো তোমরা? ওকে, তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।